بسم الله الرحمن الرحيم وهو الذي أنشأ لكم السمع والأبصار وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون صدق الله العلي العظيم সূরাতুল মুমিনুন এর ৭৮ ও ৭৯তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: তিনি আল্লাহ তাআলা যিনি তোমাদের শোনার জন্যে কান, দেখার জন্যে চোখ ও চিন্তা গবেষণার জন্যে মন দিয়েছেন, কিন্তু তোমাদের খুব অল্পই এসব দানের শুকর আদায় করো। তিনি তোমাদের বংশ বিস্তার করে জমিনে ছড়িয়ে রেখেছেন, একদিন তোমাদের সবাইকে তার কাছেই একত্রিত করা হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো। দিনের কার্যসূচিভুক্ত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় মনোযোগের আকর্ষণ বিধি ৭১-এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহের নিষ্পত্তি স্থগিত রাখা হলো। মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ সংসদের চলতি অধিবেশনে বিশেষ অধিকার প্রশ্নের একটি নোটিশ পাওয়া গেছে। নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী ১। তিনি তার নোটিশে উল্লেখ করেছেন, ৭১ বিধিতে আমরা নোটিশ জমা দিই, ভাগ্য খুব ভালো হলে মাননীয় স্পিকার তা গ্রহণ করেন এবং তা আলোচনায় আসে। মাননীয় মন্ত্রী মহোদয় জবাব দিয়ে থাকেন। আর যাদের ২ মিনিট করে বক্তৃতা দেওয়ার সুযোগ হয়, তারা মন্ত্রীদের উদ্দেশ্য করে সমস্যা সমাধানের জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়। সংসদ সদস্যদের এটা অধিকার যে তার ২ মিনিটের বক্তৃতা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তার নোটে নেন কিনা, অথবা এই ২ মিনিটের বক্তৃতার হাসর কি হলো তা জানার অধিকার আছে। মাননীয় সদস্য, আপনার নোটিশটি কার্যপ্রণালী বিধির ৭১ ক বিধি সম্পর্কিত। ৭১(5) বিধি অনুযায়ী যে বৈঠকের জন্য নোটিশসমূহ জমা দেওয়া হয়, উক্ত নোটিশগুলোর মধ্যে যেগুলো গ্রহণ করা হয়নি সেগুলোর মধ্যে ৭১ ক বিধির ৩ উপবিধি মতে যতজন সদস্য বক্তব্য রাখবেন ততজন সদস্যের প্রদত্ত নোটিশের উপর সংশ্লিষ্ট মন্ত্রীর উত্তরমূলক সংক্ষিপ্ত লিখিত বিবৃতি সম্বলিত প্রতিবেদন পরবর্তী অধিবেশনের প্রথম ৩ বৈঠক দিবসের মধ্যে সংসদের টেবিলে উপস্থাপিত হবে। এটি আমি আবার পড়ছি যাতে আপনি বুঝতে পারেন। আপনারা যারা ২ মিনিট করে বক্তব্য রাখেন তাদের প্রদত্ত নোটিশের উপর সংশ্লিষ্ট মন্ত্রীর উত্তরমূলক সংক্ষিপ্ত লিখিত বিবৃতি সম্বলিত প্রতিবেদন পরবর্তী অধিবেশনের প্রথম ৩ বৈঠক দিবসের মধ্যে সংসদের টেবিলে উপস্থাপিত হবে। এই কারণে আপনার নোটিশের বিষয়টি ৭১ ক বিধিতে স্পষ্ট উত্তর দেওয়া আছে। তাই কার্যপ্রণালী বিধির ১৬৪ বিধির অধীনে আপনার নোটিশটি গ্রহণ করা গেল না বলে দুঃখিত।
মাননীয় সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ ৫। তিনি ৬৮ বিধিতে একটি নোটিশ দিয়েছেন। নোটিশের উত্থাপনীয় বিষয় হচ্ছিল সম্প্রতি জাতীয় দৈনিক ও বিদেশি সংবাদ মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা এবং বিমান বাহিনীর অভ্যন্তরস্থ পাকিস্তানি জঙ্গি সংগঠনের সাথে জড়িত সদস্যদের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে। মাননীয় সদস্য, আপনার যেই নোটিশের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পত্রপত্রিকাও প্রকাশিত হয়েছে, জঙ্গি হামলার সম্ভাবনার কথা, আশঙ্কার কথা ব্যক্ত করা হয়েছে। আমি এই ব্যাপারে গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছিলেন মাদক এবং অন্যান্য বিষয়ে। আমি আপনার এই নোটিশের প্রেক্ষিতে আমি তাকে আপনার নোটিশের কথা বলে তাকে অনুরোধ করব যাতে এই ধরনের সম্ভাব্য কোনো জঙ্গি হামলার বিষয়ে সরকার এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন প্রয়োগকারী সংস্থাসমূহ যথোপযুক্ত ব্যবস্থা যাতে নিতে পারে, সেই জন্য আপনার নোটিশের বিষয়টি আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে জ্ঞাত করব। ধন্যবাদ। এরপর কি? দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধি ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং এর গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা। প্রথমে আমি চাঁদপুর ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল হান্নানকে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে তার মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী, যেই দেশে ৮০% লোক কৃষক এবং তন্মধ্যে আমার ফরিদগঞ্জের ৯০% লোকই কৃষক, কারণ ওইখানে কোনো শিল্প ইন্ডাস্ট্রি নেই। তাই মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আমাদের কৃষকগণ বর্তমানে ডিজেলের অভাবে শেষ কাজ পরিচালনা করতে পারে নাই, বিদ্যুতের অভাবে পারে নাই, এবং ডিজেলের খরচ পড়ে প্রতি শতাংশে ৮০ থেকে ৯০ টাকা, বিদ্যুতে খরচ পড়ে ৫০ থেকে ৫৫ টাকা। আর যদি সোলার চালিত পাম্প চালু করা হয় তাহলে খরচ পড়বে ৩০ থেকে ৩৫ টাকা। তাই মাননীয় কৃষিমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই সোলার পদ্ধতি উনি চালু করবেন কিনা কৃষকের খরচ কমাইবার জন্য। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। চাঁদপুর জেলায় ফরিদগঞ্জ উপজেলায় রবি মৌসুমে বিদ্যুৎ ও ডিজেল নির্ভরতা হ্রাস করে কৃষকের উৎপাদন খরচ তুলনামূলক সাশ্রয়ের লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি কর্তৃক সোলার চালিত পাম্প ইউনিট বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, এই লক্ষ্যে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে ক্ষুদ্র সেচ প্রকল্প উন্নয়ন দ্বিতীয় পর্যায় শীর্ষক প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এবং বর্তমান ডিপিপি প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। উক্ত প্রকল্পের আওতায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় 50টি ডিজেল চালিত স্কিমকে সৌর শক্তি চালিত এলএলপি স্কিমে রূপান্তরিত করা হবে। উক্ত প্রকল্পের আওতায় চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায় 1990টি বিদ্যুৎ ও ডিজেল চালিত সেচ যন্ত্রে 50% তথা 595টি স্কিমকে পর্যায়ক্রমে সোলার স্কিমে রূপান্তর করা হবে মাননীয় স্পিকার, যার ফলে বাৎসরিক 13,72,500 লিটার ডিজেল এবং 4,24,000 ইউনিট
বিদ্যুৎ সাশ্রয় হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল হান্নান, আপনি এই বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি কৃষিমন্ত্রীর কাছে জানতে চাই, যেহেতু এখন সেচের মৌসুম, আমি নিজেও কৃষিকাজ করি। আমি কৃষিকাজ করতে গিয়ে দেখি জমি চাষ করতে যে খরচ হয় তাহা ধান বিক্রি করলে সেই টাকা পাওয়া যায় না। তাই মাননীয় মন্ত্রীর কাছে আমি জানতে চাই উনি সেই বৃদ্ধি করবে কিনা, এখন সেই রেশনিং পদ্ধতি থেকে বাইর করে কৃষকের সেচের জন্য উনি ডিজেলের বাড়তি দিবে কিনা, এবং উনি যে বলেছেন চালু করবে, কবে নাগাদ এই ডিজেল চালিত বা বিদ্যুৎ চালিত সেচগুলি সেই সোলারে রূপান্তরিত হবে এবং কবে শেষ হবে তা আমি মন্ত্রীর কাছে স্পষ্টভাবে জানতে চাই। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। উনি বলেছেন, ভালো লেগেছে এখানে উনি বলেছেন উনি একজন কৃষক। মাননীয় স্পিকার, আমিও একজন কৃষক, আমি একেবারে হাতে কলমে কৃষক। সুতরাং এখানেই ওনার এই প্রশ্নগুলির জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও বলি, আমি জানি 75 উনি বলেছে ওনার অঞ্চলে 80 না 90 লোক কৃষক। এটাই সত্য, বেশিরভাগ মানুষ কৃষক। কৃষকের ভোটে ওনারা কৃষকের ভোটে ওনারা নির্বাচিত হয়েছেন, মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন। সুতরাং এটা ওনার দায়িত্ব এবং কর্তব্য এই 75 বা 80 বা অঞ্চল ভেদে 90 মানুষের স্বার্থকে তুলে ধরতে হবে। ধন্যবাদ ওনাকে। ওনার প্রশ্ন ছিল কবে নাগাদ শুরু হবে। মাননীয় স্পিকার, এটাতে প্রকল্পটি আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। আমরা এই বছরে এখনো শ্যালো চলছে কোথাও কোথাও। এই সিজনটা শেষ হলে তারপরে শ্যালো টিউবওয়েলের ব্যবহার খুব একটা আর থাকবে না, বা ডিপ টিউবওয়েল ব্যবহারও খুব একটা থাকবে না। এবং আমরা যে প্রকল্পের কথা বলেছি এটা এই বছরের মধ্যেই আমরা করার জন্য শুরু করার চিন্তা করা হয়েছে এবং তাই করা হবে। আরেকটি প্রশ্ন করেছেন উনি ধানের দামের ব্যাপারে। যদি ওই ব্যাপারটি, আমিও এটার পক্ষে, কৃষক তার ন্যায্য দাম পেতে হবে। আমরা এখানে ধানের দাম সরকারিভাবে ক্লোজ টু 1400 টাকা পার মন ধরা হয়েছে, কিন্তু বাস্তব সত্য যেটা, সেটা মাঠ পর্যায়ে কৃষকের ধান বিক্রি 1000 লিটল বিট প্লাস মাইনাসে বিক্রি হচ্ছে। এখন এটা নিয়েও এরই মধ্যে আমাদের মিনিস্ট্রিতে আমরা মিটিং করেছি। সমস্যাটা এখানে একটা ক্ষুদ্র সমস্যা আছে, সেটা হলো এই যে কৃষক যখন তার প্রয়োজনে ধান বিক্রি করে তখন দেখা যায় ধানের মধ্যে মহেশ সার থাকে, সে একদিকে মারাচ্ছে আরেকদিকে বিক্রি করছে এবং খুব বেশি ধানও বিক্রি করছে না। আর সরকার যখন কিনতে হয় তখন সরকারের পক্ষে 1 মণ 2 মণ 4 মণ কিনা সম্ভব না, অনেক বেশি পরিমাণ কিনতে হয়। যার জন্য আমরা মিনিস্ট্রিতে এরই মধ্যে আমরা একটা পলিসি তৈরি করেছি, সিজনটা শেষ হওয়ার পরে কৃষকের ধান যখন গোলাতে উঠবে তখন ধানের ময়েশ্চার নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। আমরা এই বছর থেকে আমরা চিন্তা করছি এবং ইনশাআল্লাহ আমরা এটা বাস্তবায়িত করব। প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে প্রথমে মাইকিং করা হবে, কারণ প্রত্যেকটা ইউনিয়নে আমাদের একটা করে খাদ্য গুদাম আছে। মাইকিং করা হবে, অমুক দিন এই ইউনিয়নের সরকার ধান কিনবে, সুতরাং যার যার ধান আছে নিয়ে আসবে। ওইখানে 500, 1000, 2000 মণ যাই আসুক, সরকারের জন্য ভাইবেল হয় ওইটা কেনার আমরা ব্যবস্থা করছি, তাইলে সরকারি দামেই কৃষক তার ধান বিক্রি করতে পারবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন যশোর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আজিজুর রহমানকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি মাননীয় নৌ পরিবহন মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে যশোরের বেনাপোল স্থলবন্দর দেশের বৃহত্তম স্থলবন্দর। আমদানি রপ্তানির 90% আইটেমই এই বন্দর দিয়ে আনা নেওয়া হয়ে থাকে। এখানকার সমস্যাগুলোর বিষয়ে আমি
তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এক, এই বন্দরের অর্গানোগ্রাম অনুযায়ী 216 জনের বিপরীতে এখানে মাত্র 148 জন জনবল কর্মরত রয়েছে। 2, বন্দরের অপারেশনাল এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বন্দরে রক্ষিত আমদানি রপ্তানির শত শত কোটি টাকার পণ্য নষ্ট হয়। 3, রাজনৈতিক বা স্থানীয় প্রভাব খাটিয়ে প্রতিদিনই জোরপূর্বক এর টার্মিনাল অভ্যন্তরে কিছু অসৎ লোক প্রবেশ করে থাকে, ফলে যাত্রী সাধারণের নিরাপত্তা সহ টার্মিনালের দৈনন্দিন কার্যক্রমে বিঘ্নতা সৃষ্টি হয়। 4, ভিসাধারী যাত্রীগণ দেশের বিভিন্ন প্রান্ত হতে পরিবহনের মাধ্যমে রাত 3টা হতে ভোর 5টার মধ্যে বেনাপোল আইসিপিতে পৌঁছান, কিন্তু ইমিগ্রেশনের কার্যক্রম ভোর 6:30টায় শুরু হয়। দীর্ঘক্ষণ তাদেরকে বিভিন্ন বাস কাউন্টার বা রাস্তায় অবস্থান করতে হয়। এ সময় কিছু অসাধু চক্র টাকা ভাঙানো, ট্রাভেল ট্যাক্স ও পোর্ট চার্জ কেটে দেওয়ার কথা বলে ওই সব যাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। 5, বন্দরের অভ্যন্তরে রেলওয়ের জায়গার উপর একাধিক অবৈধ দোকান স্থাপন করা আছে। উক্ত দোকানসমূহে শ্রমিকসহ বহিরাগত লোকজনের ভিড় লেগেই থাকে, প্রায়শই যানজট সৃষ্টি হয়। তাছাড়া এসব দোকানের কার্যক্রমের আড়ালে মাদক ব্যবসাও পরিচালিত হয়। 6, এ বন্দরে প্রায় 5,000 শ্রমিক সর্বক্ষণ কাজ করেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদেরকে শাসন ও শোষণে রেখে অন্যেরা অর্থ উপার্জন করে, ফলে তাদেরকে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হতে হয়। তাছাড়া এই দুস্থ শ্রমিকগণ সর্বক্ষণ জীবনের ঝুঁকিতে থাকেন, প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। গত 7ই এপ্রিল ট্রাক থেকে ভারী পণ্য পড়ে একজন শ্রমিক সাথে সাথে মৃত্যুবরণ করেন, আর একজন হাসপাতালে আজও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। 7, পূর্বে টার্মিনালের নিরাপত্তার দায়িত্বে 40 জন আর্মড পুলিশ ব্যাটালিয়ন নিয়োজিত ছিল, তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উক্ত ব্যাটালিয়নটি তুলে নেওয়া হয়। 8, সর্বোপরি চুরি, দুর্নীতি, অব্যবস্থা ও অবকাঠামোগত দুর্বলতার কারণে প্রতি বৎসর রাষ্ট্র এ বন্দর থেকে শত শত কোটি টাকার রাজস্ব বঞ্চিত হয়। মাননীয় মন্ত্রী মহোদয়, এসবের প্রতিকার আমরা কতদিনে কিভাবে পেতে পারি? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় নৌ পরিবহন মন্ত্রী জনাব শেখ রবিউল আলমকে এ বিষয়ে সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 71 বিধিতে মাননীয় সংসদ সদস্য বেনাপোল বন্দর কর্তৃক যে সমস্যাগুলি চিহ্নিত করে উপস্থাপন করেছেন সেটি বেশ ব্যাপ্তি রয়েছে। সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে আমি চেষ্টা করছি সেটাকে বাস্তব অবস্থাটা মহান সংসদে তুলে ধরার জন্য। বাংলাদেশ স্থলপথ কর্তৃপক্ষের অধীনে এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে ACCESS প্রকল্পের আওতায় বেনাপোল স্থলবন্দরের জলাবদ্ধতা নিরসনে এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যে বেনাপোল স্থলবন্দরের প্রায় 7,500 রানিং মিটার ড্রেনেজ সিস্টেম সহ বন্দর ভবন, প্যাসেঞ্জারদের জন্য পার্কিং সুবিধা, ইয়ার্ড শেড, ওয়্যারহাউস, ট্রান্সশিপমেন্ট শেড ইত্যাদি নির্মাণের জন্য এবং লক্ষ্যে 355 কোটি টাকার ব্যয়ে 2টি প্যাকেজ দরপত্র আহ্বান করা হয়েছে এবং সেই দরপত্রের মূল্যায়ন চলছে। অতি শীঘ্রই জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ড্রেনেজ সিস্টেম নির্মাণ করা হবে এই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে। বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল যথাযথ নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে অননুমোদিত ও বহিরাগত ব্যক্তিদের প্রবেশ সংরক্ষণের এবং নিরাপত্তা জোরদারকরণের বিষয়ে বেনাপোল স্থলবন্দর হতে 22/2/2026 তারিখে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিশেষ ব্যবস্থাপনায় আগে যে আপনার APBN মোতায়েন ছিল সেটা মাঝখানে উইথড্র করা হয়েছিল, তার পরিবর্তে পুলিশ মোতায়েন করা হয়েছিল। এখন আবার APBN এর বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এখানে উল্লেখ্য যে পোর্ট থানা পুলিশ কর্তৃক যে সমস্ত চক্রের সদস্যদের মাঝে মধ্যে গ্রেপ্তার করা হয়, নিয়মিত গ্রেপ্তার করা হয়, তারা আবার দ্রুততম সময়ের মধ্যে জামিনে বেরিয়ে এসে কোনো কোনো সময় ওই এলাকার আইন শৃঙ্খলার বিঘ্নিত ঘটায় এবং অপরাধের সাথে যুক্ত হয়। আমরা এ ব্যাপারেও যাতে আপনার নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই জন্য 24 ঘন্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এবং মোতায়েনের ব্যাপারে নির্দেশনা প্রদান করেছি। বেনাপোল স্থলবন্দর প্রতিদিন ভোর 6টা থেকে রাত 8টা 30 পর্যন্ত আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন এলাকায় একজন সহকারী পরিচালক এবং তার নেতৃত্বে 10 জন আনসার সবসময়ের জন্য নিযুক্ত রয়েছে। সেন্সিটিভ স্থাপনা যেখানে আছে সেখানে বেনাপোল বন্দরটি আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা আমদানি রপ্তানির করার ক্ষেত্রে এই বন্দরের একটা জোরালো ভূমিকা রয়েছে। এই বন্দরের নিরাপত্তা, শৃঙ্খলা, মান উন্নয়ন এবং আপনার রপ্তানি আমদানি বাণিজ্য গতিশীল করবার জন্য সরকার ইতিমধ্যেই ব্যাপক পরিকল্পনা এবং কার্যক্রম গ্রহণ করেছে। নিশ্চয়ই মাননীয় সংসদ সদস্য আগামী 2 মাসের মধ্যেই এই যে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে অবকাঠামো বা ভৌত যে কার্যক্রমগুলি ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি তা বাস্তবায়ন সাপেক্ষে ব্যাপক উন্নতি পরিলক্ষিত হবে এবং তার সুফল দেশ এবং এদেশের মানুষ পাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। তবে শ্রমিকদের বিষয়ে আপনি কিছু বলেন নাই। আর সেখানে 5,000 শ্রমিক, তারা মানবেতর জীবনযাপন করছে, তাদেরকে শোষণ করা হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাদের জন্য একটা সুষ্ঠু ব্যবস্থাপনা প্রয়োজন। তাছাড়াও এখানে কোনো হাসপাতাল নেই, একটি হাসপাতাল অবিলম্বে জরুরি। এই ব্যাপারে আমি একটু মাননীয় স্পিকার আপনার দৃষ্টি আকর্ষণ করছি। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী উলাসী গিয়েছিলেন এই শার্শা উপজেলায়, উলাসী তার শহীদ পিতা যেখানে খাল খনন করেছিলেন সেই খাল পুনর্খননের জন্য। সেখানে হাজার হাজার মানুষ ছিল, সেখানে এই সাধারণ মানুষ এই দাবি করেছিল। দাবি করলে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তিনি খুশি হয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে সেখানেই নির্দেশ দিয়েছিলেন যে এখানে একটি হাসপাতালের ব্যবস্থা করা হোক। আমি এটা যেন দ্রুত হয় তার জন্য দাবি জানাই। আর শ্রমিকদের, বিশেষ করে শ্রমিকদের বিষয়টা নজর দেওয়ার জন্য আপনাকে আমি বিশেষ অনুরোধ করব। আপনি এই হাসপাতালের জন্য গত 18, 19, 20 3 দিন মহিলাদের, পুরুষদের এবং শিশুদের মানে মিছিল হয়েছে, মানববন্ধন হয়েছে। 19 তারিখে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে একটি দরখাস্ত দিয়েছি। এই ব্যাপারে এখনও আমরা কোনো কথা শুনি নাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রস্তাবনা দিয়েছেন একটি হাসপাতাল নির্মাণের, সেটি আমরা বিবেচনায় নিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে এই বিষয়ে কথা বলবো। শ্রমিকদের মান উন্নয়নের যে প্রস্তাবনা আপনি দিয়েছেন সেটা আমাদেরও প্রস্তাবনা, আমাদেরও চাহিদা এবং আমাদেরও প্রত্যাশা। কিন্তু বন্দরে যে সমস্ত শ্রমিকরা আছে তারা সাধারণত বন্দর যারা ইজারা নেন বা পরিচালনা করেন তাদের আওতাভুক্ত। তো যারা এই বন্দরটি পরিচালনার জন্য ইজারাভুক্ত হন তাদেরকে শ্রমিকদের মান উন্নয়নের জন্য, সুযোগ সুবিধা বাড়ানোর জন্য আমি তাগাদা দিব এবং তারা যাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সে ব্যাপারে আমি তাদের সাথে কথা বলে ইতিবাচক একটা ফলাফল প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। কিন্তু আমাদের অধীনে, বন্দর কর্তৃপক্ষের অধীনে বন্দরে কোনো শ্রমিক নেই, যার ফলে মন্ত্রণালয়ের সরাসরি ওই শ্রমিকদের মান উন্নয়নের জন্য কিছু পদক্ষেপ সরাসরি নেওয়ার সুযোগ নেই। ইজারাদার প্রতিষ্ঠান যারা আছে তাদের সাথে আলোচনা করে আরও সুযোগ সুবিধা কিভাবে বৃদ্ধি করা যায় সে ব্যাপারে আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন চাঁদপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ জালাল উদ্দিনকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। আপনাকে অশেষ ধন্যবাদ। বিষয় সম্প্রতি প্রচলিত নতুন ডিজাইনের ব্যাংকনোট নিয়ে
জনমনে তীব্র বিরূপ প্রতিক্রিয়া এবং নকল টাকার ভয়াবহতার কারণে জনমনে আতঙ্কের সৃষ্টি বিধায় জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ জালাল উদ্দিন 261 চাঁদপুর 2 মতলব উত্তর দক্ষিণ নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সদস্য। কার্যপ্রণালীর বিধি 71 ধারা অনুযায়ী নিম্নোক্ত জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মাননীয় মন্ত্রী সবিনয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় অর্থমন্ত্রীর সবিনয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিষয় বিবরণ: সম্প্রতি অন্তর্বর্তী সরকারের আমলে তড়িঘড়ি করে নতুন ডিজাইনের ব্যাংকনোট ছাপানো ও বাজারে প্রচলনের ফলে বিভিন্ন গুরুতর সমস্যা পরিলক্ষিত হচ্ছে। অভিযোগ রয়েছে যে নোটের ডিজাইনে ত্রুটি, নিম্নমানের গ্রাফিক্স, যথাযথ নিরাপত্তা প্রচেষ্টা সংযোজনের অভাব, সিকিউরিটি ফিচারের সামঞ্জস্যহীন বিন্যাস এবং যথাযথ অবস্থান যথাযথ না হওয়ায় ডিউ টু ল্যাক অফ লোকেশন অ্যান্ড প্লেসমেন্ট অফ দ্য সিকিউরিটি ফিচার মুদ্রিত ব্যাংকনোটটির অবয়বে পরিপূর্ণতার ঘাটতি রয়েছে। ফলে অতি সহজে জাল করা সম্ভব বিধায় বাজারে জাল নোটের প্রবণতা উদ্বেগ হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত কিছু কিছু আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকও হচ্ছে। সম্প্রতি দুই একটি উদাহরণ: গত 15 এপ্রিল 40 লক্ষ টাকা জাল নোট উদ্ধার করেন সদরঘাট থেকে। 12 এপ্রিল গুলশান থেকে 50 লক্ষ টাকা জাল নোট জব্দ, আটক ও 3 জন। জাল নোটের লেনদেনের মহোৎসব হল কোরবানির গরুর হাটে, ব্যস্ত বাজার ও পাইকারি মার্কেটে, কাঁচা বাজার, মাংসের দোকানে, যেখানে স্বল্প সময়ের মধ্যে দ্রুততম লেনদেন হয়, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন, বর্ডার এলাকায়, ছোট ছোট মুদি দোকানগুলিতে, গ্রামের সাধারণ মানুষের মাঝে, সন্ধ্যার পর আলোকবিহীন এলাকায় এবং দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে। জনগণের মধ্যে ক্রমান্বয়ে ব্যাংকনোটের প্রতি আস্থা হ্রাস পাচ্ছে বিধায় ইহা একটি জনগুরুত্বপূর্ণ বিষয়, যার কুফল সরাসরি প্রতিটি মানুষ ভুক্তভোগী। ব্যাংকনোটের প্রতি আস্থাহীনতার কারণে নতুন নোট বিনিময়ে অনাগ্রহ বেড়েই চলছে। ফলে সরকারের প্রতি মানুষের বিরূপ প্রতিক্রিয়া সহ অর্থনীতি একটি বড় ধরনের ঝুঁকির দিকে ধাবিত হতে পারে। মাননীয় স্পিকার, উল্লিখিত আলোচনায় সরাসরি প্রশ্ন জাগে যে নতুন নোটে ত্রুটি বিচ্যুতির কারণ কি? এমন তো নয় যে বাংলাদেশেই প্রথম ব্যাংকনোট মুদ্রণ করছে। বাংলাদেশের নিজস্ব টাকশালে ব্যাংকনোট মুদ্রণের অভিজ্ঞতা 40 বছরেরও অধিক। তবে কেন এই অবস্থা? জনশ্রুতি ও বিশেষজ্ঞদের মতামত: 1 নম্বর, স্বল্প সময়ের মধ্যে বাজারে নতুন নোট প্রচলন করার আকাঙ্ক্ষা। নাম্বার 2, ডিজাইন ও ড্রয়িংয়ের অপরিপক্কতার ছাপ দৃশ্যমান। নাম্বার 3, এই নোট মুদ্রণের বাঁকে বাঁকে রয়েছে ভিন্ন পথ ও মতের ব্যক্তিদের কারসাজি, যারা এখনও অর্থনীতির গুরুত্বপূর্ণ পদে বসে অর্থনীতিকে আরও দুর্দশাগ্রস্তের দিকে নিতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, 9 সেপ্টেম্বর 2024 মাননীয় সাবেক অর্থ উপদেষ্টা জাতিসংঘের প্রতিনিধি দলের সম্মুখে সাংবাদিকদের জানান, ফ্যাসিস্ট সরকার অবৈধভাবে 60,000 কোটি টাকা ছাপিয়েছিল। ফলে দেশের মুদ্রাস্ফীতি অস্বাভাবিকভাবে বেড়ে সাধারণ মানুষের কষ্ট, ভোগান্তি ও দুর্দশা বাড়ে। যখন ফ্যাসিস্ট সরকারের রাজভাণ্ডার শূন্যের কোঠায়, তখন তাদের মসনদ টিকিয়ে রাখার জন্য ওই 60,000 কোটি টাকা ব্যবহার করা হয়েছিল।
ওই 60,000 কোটি টাকা ব্যবহার করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে স্থিমিত করার লক্ষ্যে। মাননীয় সদস্য, অনেক লম্বা নোটিশ, তার মধ্যে আপনি অনেক কিছু যোগ করেন যেটা আপনার নোটিশের মধ্যে নাই। নোটিশে যা আছে সেটাই পড়েন, আপনার নোটিশটা পড়েন, নতুন কিছু যোগ করবেন না এখন। মাননীয় স্পিকার, আসলে নোটিশটা খুব দ্রুত লেখা হয়েছিল, অস্পষ্ট থাকবে বিধায় আমি একটু স্পষ্ট করার জন্যই একটু ব্যাখ্যা দিয়ে লিখতেছি। মাননীয় স্পিকার, যদি ধৈর্য করে শোনেন তাহলে জিনিসটা ক্লিয়ার হবে, আদারওয়াইজ এটা অসম্পূর্ণ থাকবে। মাননীয় আচ্ছা, স্পিকার, দ্রুত পড়েন আর কি। ছাত্র জনতার আন্দোলনকে স্থিমিত করার লক্ষ্যে নির্বিচারে অত্যাচার, অবিচার, গুম, খুন, গুলিবর্ষণের পিছনে অর্থ যোগান দিয়েছিল ওই 60,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, দমন পীড়ন, গুম, খুন, গুলিবর্ষণের অপরাধ শুধু পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং ওই দাতারাও সমভাবে দায়ী। এদেরকে আইনের আওতায় আনা আমাদের পবিত্র দায়িত্ব এবং সুষ্ঠু বিচার হলে 24 জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে আহত, নিহত, শহীদ, অন্ধত্ব, পঙ্গুত্বের বরণকারীদের আত্মা কিছুটা হলো স্বস্তি পাবে। মাননীয় স্পিকার, জাল টাকা বিস্তার, অবৈধ অর্থ ছাপানো, ব্যাংক ও অর্থ লুণ্ঠনকারীদের সহযোগী এবং নতুন ডিজাইনের ত্রুটিযুক্ত নোট প্রচলন একই সুতায় গাঁথা। স্বল্প সময়ের মাঝে নতুন ডিজাইনের নোট প্রচলন সম্ভব নয় জানা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তারা কেন এবং কী কারণে মিথ্যা বানোয়ার তথ্য প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকারকে নতুন ডিজাইনের নোট প্রচলন উৎসাহিত করেছিল। অন্তর্বর্তীকালীন সরকার আমাকেও ব্যাংকিং সেক্টরে লোভনীয় পদে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। তৎকালীন গভর্নর, ডেপুটি গভর্নর বেগম নুরুন নাহার, ব্যাংকিং সচিব বেগম নাজমা মোবারক, অর্থ সচিবদের উপস্থিতিতে আমি বিনয়ের সহিত মাননীয় অর্থ উপদেষ্টাকে দায়িত্ব গ্রহণ না করার অপারগতা প্রকাশ করি। যেহেতু আমি একটি দলের আদর্শের সৈনিক, গত 40 বছরের বেশি সময়ে আমার ব্যাংকিং ও রাজস্ব সেক্টরে পদাচারণ বিদ্যমান। দেশের জনগণকে দুর্দশা থেকে মুক্তির লক্ষ্যে কুচক্রীদের খপ্পর থেকে দেশ ও জাতি অর্থনীতিকে নিরাপদ রাখতে হলে অর্থনীতির বাঁকে বাঁকে এখনও যারা বসে আছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা অত্যন্ত জরুরি। সে লক্ষ্যে একটি সংসদীয় কমিটি গঠন করার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মহান সংসদে প্রস্তাব করছি। উল্লেখ্য যে 23 লক্ষ কোটি টাকার বেশি ঋণের বোঝা মাথায় নিয়ে বর্তমান বিএনপি সরকার যাত্রা শুরু করে। তার উপর জালিয়াতি চক্র, কুচক্রীদের দাপটে অর্থনীতির লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে। মাননীয় স্পিকার, পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর অনেক প্রচেষ্টার পর দুই একটা জালিয়াতি চক্রে পাকড়াও করে, আইনের হাতে সোপর্দ করে, কিন্তু আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে এসে তারা আবার ওই ব্যবসা চালিয়ে যায়। এর মূল কারণ আইনের দুর্বলতা। অনেক ক্ষেত্রেই জাল টাকা ও মাদক চক্র একই মুদ্রার এপিঠ ওপিঠ। বর্তমান দুর্বল আইনের কারণে জালিয়াতি চক্র ও মাদক চক্র আইনের হাত থেকে বেরিয়ে আসে। আইনের যথাযথ সংশোধন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের নিকট প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আপনাকেও হাউজের সকল সদস্যদেরকে, বিশেষ করে হাউজের মাননীয় অর্থমন্ত্রীকে মনোযোগ সহকারে শোনার জন্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। একটি দীর্ঘ বক্তব্য রেখেছেন, বিষয়টা গুরুত্বপূর্ণ এবং এটা তদন্ত সাপেক্ষে এটার ব্যবস্থা নেওয়ার বিষয় রয়েছে। তবে আমি সংক্ষিপ্ত আকারে ওনার উত্থাপিত বিষয়ের উত্তর দিতে চাই। বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোটসমূহের ডিজাইন বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পীদের অন্তর্ভুক্ত করে গঠিত বাংলাদেশ ব্যাংক মুদ্রা ও নোট ডিজাইন অ্যাডভাইজরি কমিটি কর্তৃক সুপারিশ করা হয়েছে।
যা বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972-এর ধারা 27 অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদ ও সরকার হতে অনুমোদন গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে কমিটির সুপারিশকৃত ডিজাইনের অরিজিনেশন ওয়ার্কস বিভিন্ন ধরনের প্লেট আন্তর্জাতিক বিশেষায়িত প্রতিষ্ঠান কর্তৃক প্রস্তুত করা হয়েছে। নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য পূর্বের সিরিজের তুলনায় বৃদ্ধি করা হয়েছে, যা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যথাসময়ে জনগণকে অবহিত করা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে জনগণের জ্ঞাতার্থে প্রদর্শিত রয়েছে। বর্তমানে নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের জাল নোট পাওয়া গেলেও তা অতি নগণ্য ও নিম্নমানের। এছাড়া যে কোনো নতুন ডিজাইন ও সিরিজের নোট বাজারে প্রচলন করা হলে জনসাধারণের নিকট গ্রহণযোগ্যতা পেতে কিছুটা সময়ের প্রয়োজন। প্রতি অর্থ বছর নোটস ইন সার্কুলেশনের সাথে জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি বৃদ্ধির হার সমন্বয় করে এবং বাজার থেকে অপ্রচলনযোগ্য নোট অপসারণের হার বিবেচনায় নিয়ে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড কে নোট মুদ্রণের কার্যাদেশ প্রদান করা হয়ে থাকে। প্রদত্ত কার্যাদেশের বিপরীতে অদ্যাবধি কোনো অর্থবছরে এনপিসিবিএল এর মুদ্রিত নোটের পরিমাণ 60,000 কোটি টাকা অতিক্রম করেনি। বিগত 7 বছরে এনসিপিবিসিএল কর্তৃক মুদ্রিত নোটের পরিমাণ নিম্নরূপ। এটা আমি আপনাকে অনুরোধ করব পঠিত বলে গণ্য করার জন্য। পঠিত বলে গণ্য হোক। অনেক আমি শেষ করছি। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক সময় সময় সর্বাধুনিক প্রযুক্তির নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন বিয়োজনের মাধ্যমে নোট জালকরণ ঝুঁকি হ্রাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। এছাড়া জাল নোট প্রচলন প্রতিরোধে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। উল্লেখ্য, জাল নোট প্রচলন প্রতিরোধ সংক্রান্ত প্রস্তুতকৃত খসড়া আইনের অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। প্রস্তাবিত আইনে জাল নোট বা আসল নোটের আদলে তৈরি যে কোনো দলিল প্রস্তুতকরণ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলের উপযুক্ত শাস্তির প্রস্তাবনা রয়েছে। মাননীয় স্পিকার, আইনটি বলবৎ হলে দেশে জাল নোট তৈরির প্রবণতা হ্রাস পাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য জনাব জালাল উদ্দিন, আপনি একটি প্রশ্ন করতে পারেন, বেশি দীর্ঘ প্রশ্ন করবেন না, শর্ট ক্রিস্প। আপনার মাননীয় প্রশ্ন করুন। স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মান্যবর বিজ্ঞ অর্থমন্ত্রীকে। আপনি আমাকে বলছেন সংক্ষেপে প্রশ্ন করার জন্য। অ্যাকচুয়ালি ব্যাংক নোট মুদ্রণ টেকনোলজি এটা একটা বিশেষায়িত টেকনোলজি। এই টেকনোলজি কোনো ইউনিভার্সিটিতে কোনো ইনস্টিটিউট থেকে শিক্ষা গ্রহণ করে কোনো পারদর্শিতা লাভ করা যায় না। একমাত্র সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে কাজ করে এটা লাভ করা যায়। আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড না বলি মাননীয় স্পিকার, তাহলে আমার প্রশ্নটা বোধগম্য হবে না। মাননীয় সদস্য, আমাদের অর্থমন্ত্রী স্মার্ট আছে, আপনি বললে উনি বুঝে নেবেন। আর আপনার আপনি প্রশ্নটা এত দীর্ঘ করেছেন, অনেক কিছু যোগ করেছেন যেটা আপনার নোটিশে নাই। জি। তবু একটু সংক্ষেপে উনি বুঝতে পারবেন, আপনি সংক্ষেপে প্রশ্ন করুন। না, আমাদের বিজ্ঞ অর্থমন্ত্রী বলে উনি বুঝতে এবং সুন্দর উত্তর দিয়েছেন। আমার প্রশ্ন এখানে মাননীয় স্পিকার, এই যে টাকা তৈরি করার জন্য এবং টাকশাল পরিচালনা করার জন্য একটা বোর্ড আছে, যে বোর্ডের মাননীয় গভর্নর সাহেব হলেন চেয়ারম্যান, তার সাথে আরও 5 জন সদস্য থাকেন। ওনারা কেউই অ্যাকচুয়ালি টেকনিক্যালভাবে পারদর্শিতা নাই। তো টাকশাল থেকে যে প্রস্তাবগুলি পাঠানো হয়, এটা নিয়ে আলোচনা করা, সমালোচনা করা, বিশ্লেষণ করার কোনো সুযোগ থাকে না। তাই আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই, প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিওর। তো জাল নোটকে গোড়াতেই যেমন প্রতিহত করা যায়, সেই লক্ষ্যে ওই বোর্ডে একজন
টেকনিক্যাল লোক যারা অন্তত এই লাইনে 20টি বছর অভিজ্ঞতা আছে সংযোজন করার সুযোগ আছে কি না, নাম্বার 1। নাম্বার 2, মানে প্রশ্নের একটা অংশ হলো আমাদের বাজেটের 30 থেকে 35 রেভিনিউ আসে ব্যাট থেকে, এবং 30 থেকে 40% আসে ইনকাম ট্যাক্স থেকে, এবং বাকিগুলি আসে আমাদের এই এক্সাইজ এবং ডিউটি থেকে। এইখানেই মাননীয় স্পিকার জাল জালিয়াতি বেশি হয়। যদি এই সেক্টরগুলিতে, যে সমস্ত সেক্টরগুলিতে জাল জালিয়াতি হচ্ছে, জাল জালিয়াতির কারণে বাংলাদেশ প্রতি বছর, শুধু বাংলাদেশ না সারা বিশ্বে প্রচুর অর্থ অ্যাকচুয়ালি সরকার রাজস্ব হারায়, যার কারণে বর্তমানে ওয়ার্ল্ডে কমপ্লায়েন্স অ্যান্ড ডিউ ডিলিজেন্স এটা খুব বেশি সমাদৃত, এবং এটা যদি প্রচলন করা হয় তাহলে গোড়াতেই অনেক জাল জালিয়াতি প্রতিহত করা সম্ভব। তাই আমি মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের কাছে নিকট আমি অনুরোধ করব, প্রতিটি সেক্টরে কমপ্লায়েন্স অ্যান্ড ডিউ ডিলিজেন্স যদি জোরদার করা হয় তাহলে দেশ লাভবান হবে, জাতি লাভবান হবে, আর দেশের রাজস্ব বৃদ্ধি পাবে। সেটা সম্ভব কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। না, বিষয়টি অবশ্যই জনগুরুত্বপূর্ণ বিষয় নিঃসন্দেহে। তবে আমি যেটা প্রশ্নের উত্তর দিয়েছি সেখানে সব উত্তর এখানে দেওয়া আছে। একটি আইনও এটা প্রক্রিয়ার মধ্যে আছে, এটা শাস্তিযোগ্য আইন এখানে রাখা হয়েছে। তবে উনি যে টেকনিক্যাল বিষয়গুলো তুলেছেন এগুলো আমি বাংলাদেশ ব্যাংকের সাথে, গভর্নর সাহেবের সাথে রেজ করব। ওনারা পরীক্ষা নিরীক্ষা করে এখানে টেকনিক্যাল যদি কোনো গ্যাপ থাকে সেটা যাতে পূরণ করা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন আইন প্রণয়ন কর্মসূচিতে যাচ্ছি। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, মাননীয় অর্থমন্ত্রী। এখন সম্পূরক কর্মসূচিতে আছে আইন প্রণয়ন কার্যাবলী। আমির খসরু মাহমুদ চৌধুরী, মাননীয় অর্থমন্ত্রী। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1993 অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1993 অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রী, বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1993 অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2000 মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1993 অধিকতর সংশোধনী কল্পে আনিত বিল, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 উত্থাপনের প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010 সংশোধন কল্পে আনিত একটি বিল, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010-এর সংশোধন কল্পে আনিত একটি বিল, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026, এই মহান সংসদে উত্থাপন করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কর্মসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। প্রথমে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ ফজলুর রহমান, মাননীয় সদস্য, কিশোরগঞ্জ 4। আপনার সময় 15 মিনিট। মাননীয় সদস্য একটু অপেক্ষা করুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, একটু আইন প্রণয়ন কার্যাবলীর মধ্যে একটু আমাদের ব্যত্যয় হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী যে বিলটা উত্থাপন করেছেন, এটা যদি অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করতে হয় তো সেটা অন্য সিস্টেম, কিন্তু এখন একটা বিশেষ কমিটি আমাদের আছে, যেহেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠিত হয়নি, তো উনি একটু প্রস্তাব করতে চান যে এটা ওই বিশেষ কমিটিতে প্রেরণের জন্য। তাহলে এটা প্রপার্টি অফ দ্য হাউস হিসাবে হয়ে কালকে পরশু যখনই রিপোর্টটা আসবে তখন পাস করার জন্য তিনি প্রস্তাব করতে পারবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রী, আপনি তো পাশেই বসা, আপনার কি একই প্রস্তাব? উত্থাপন করুন। না, উত্থাপিত তো আছে এখন, এটা বিশেষ কমিটিতে পাঠানোর জন্য প্রস্তাব করুন। এটাকে রিপোর্ট দিয়ে উত্থাপিত আকারে বিলটা পাস করলে আজকে পাস করা যাবে না, এটা বিশেষ কমিটিতে পাঠানোর কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলছে। আপনি কি বলেন? জি, বিশেষ কমিটিতে কালকে যদি রিপোর্ট দেয় তাহলে এই সংসদ, তাহলে আমরা কালকের মধ্যে বিলটা পাস করতে পারবো মাননীয় স্পিকার। না, আমি একটু বুঝে নিই, আপনি কি বিলটিকে বিশেষ কমিটিতে পাঠানোর জন্য প্রস্তাব করছেন? প্রস্তাব করছি, জি। কারণ আপনি এবং আগামীকাল রিপোর্টটা পেলে আমরা উত্থাপিত আকারে পাস করতে পারবো মাননীয় স্পিকার, রিপোর্ট আকারে। মাননীয় সদস্য, আজকে কোনো বিবেচনা হচ্ছে না, আজকে বিল বিবেচনা হচ্ছে না। আপনারা পড়ার অনেক টাইম পাবেন। আজকে বিল যাবে আপনাদের কাছে, অলরেডি হয়তো গিয়েছে। মাননীয় অর্থমন্ত্রী, আপনি একটা পূর্ণাঙ্গ প্রস্তাব করেন, বিলটা বিশেষ কমিটিতে পাঠানো হবে কিনা এই ব্যাপারে আপনি প্রস্তাব করুন। আপনি দুটোটাই বলেন। একটা আলাদা বলতে হবে মাননীয় স্পিকার। আমি মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী, জি, আমি আবার প্রস্তাব দিচ্ছি। অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিল 2026 সম্পর্কে পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। জি, যেটা আমি বিশেষ কমিটিতে পাঠানোর জন্য আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1993-এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি বিশেষ কমিটিতে পাঠিয়ে আগামীকালের মধ্যে রিপোর্ট সংসদে উত্থাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 পরীক্ষাপূর্বক একদিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বিশেষ কমিটিতে প্রেরণ করা হলো।
ইয়েস, মাননীয় সদস্য নাজিবুর রহমান বলেন, কি বলতে চান? মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। এই বিষয়টি তো বিশেষ কমিটিতে পাঠানো হলো। আজকে যদি বিশেষ কমিটির বৈঠক ডাকেন, আজকে তো বিনা এত স্বল্প নোটিশে বিশেষ কমিটি কখন বসবে, এটার ব্যাপারে কাগজ সরবরাহ করা হয়নি, এটা কখন পর্যালোচনা করবে, কালকের মধ্যে রিপোর্ট দেওয়া তো একটা অসম্ভব বিষয়। এটা আর একটা দিন সময় দিলে মনে হয় ভালো হয়, টাইম কনস্ট্যান্স বিবেচনা করে। অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, আমার মনে হয় এটা যখন কালকে উত্থাপিত হবে ওনাদের বক্তব্য রাখার সুযোগ থাকবে। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 সম্পর্কে পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010-এর সংশোধনকল্পে আনিত বিলটি আগামীকাল সংসদে এটা বিশেষ কমিটির কাছে পাঠানোর মাধ্যমে আগামীকাল সংসদে উত্থাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 পরীক্ষাপূর্বক একদিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বিশেষ কমিটিতে প্রেরণ করা হলো। আমি এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। মোহাম্মদ ফজলুর রহমান, মাননীয় সদস্য, কিশোরগঞ্জ 4, আপনার সময় 15 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বক্তব্য দিতে ওঠার আগেই আপনি বিশেষ কারণে আমাকে বসিয়ে দিলেন, যৌক্তিক কারণে। কিন্তু এরপরেই হাউস যা হলো, এখন আমার বক্তব্য কি হবে আমি বুঝতে পারছি না, কারণ আমার মনটা খুব ভালো নেই মাননীয় স্পিকার, আমার গলাটাও ভালো না, কারণ গতকাল সারা রাত আমি ঘুমাতে পারিনি। হাওর অঞ্চলে যে বৃষ্টি হচ্ছে, যে শিলাবৃষ্টি হচ্ছে, হাওর অঞ্চলের সমস্ত ফসল তলিয়ে যাচ্ছে। একটা মাত্র ফসল, 12 মাস মানুষকে অন্যের উপরে, অন্য এলাকার উপরে নির্ভর করে থাকতে হবে তাদের পেটের ভাত পরনের কাপড়ের জন্য। আমি এই ব্যাপারে আমাদের নেতা, সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সমস্ত মন্ত্রীদের কাছে অনুরোধ করছি, হাওর অঞ্চলকে দয়া করে এবার বাঁচান। এবং প্রথমেই আমি প্রস্তাব করে নিলাম, হাওর অঞ্চলকে সঠিকভাবে বাঁচাতে হলে 35টি জেলা নিয়ে একটি হাওর মন্ত্রণালয় করতে হবে, এবং এই দাবি করে আমি আমার মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে বক্তব্য শুরু করছি। আমি প্রথমেই শ্রদ্ধা জানাই মহান নেতা, মুক্তিযুদ্ধের ঘোষণাদানকারী, তৎকালীন মেজর, পরবর্তী সময়ের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি, আমি শ্রদ্ধা জানাই মহান নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যার আহ্বানে এবং যার কারণে আমি আজকে বিএনপি করি। তিনি আজকে নাই, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আমি বক্তব্যের আগেই আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাকে উদ্দেশ্য করেই বলবো, মর্নিং শোজ দ্য ডে। সকালবেলায় দেখা যায় বিকালটা কেমন যাবে। আমাদের প্রধানমন্ত্রী এই দেশের জন্য, এই দেশের উন্নয়নের জন্য প্রথম থেকেই যে কর্মসূচি নিয়ে কাজ করছেন,
কালকেও যশোর থেকে উলসি খাল খনন করে তিনি এসেছেন। আমার বিশ্বাস এই দেশের মানুষের দুর্ভাগ্য দূর করে বাংলার পূর্বাকাশে নতুন সূর্য উঠবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি ভাষণের উপরে আমার মিক্সড ধারণা আছে। আমার প্রথমেই বলতে হবে, সেই সত্য যা রচিবে তুমি, যা ঘটে তা সত্য নয়, কবি তব মনোভূমির রামের জন্মস্থান অযোধ্যার চেয়েও সত্য যেন বাল্মীকির কবিতা। কারণ হলো, মাননীয় রাষ্ট্রপতি যা যা বলেছেন, আমি প্রথমেই বলি 2, 3 এবং 4 নম্বর প্যারা। 2 নম্বর প্যারায় মুক্তিযুদ্ধকে উনি যেভাবে বলেছেন সঠিক বলেছেন, কিন্তু আরও বিস্তারিত হলে আমাদের প্রধানমন্ত্রী যেমন বলেন যে মুক্তিযুদ্ধকে মহিয়ান করতে হবে, মুক্তিযুদ্ধ আরও মহিমান্বিত হতো আরেকটু ইলাবোরেট করে লেখলে। কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস মহাসমুদ্রের চেয়েও গভীর ইতিহাস। আমি আজকে আপনার কাছে বলবো 3, 4 প্যারায় মুক্তিযোদ্ধাকে যেভাবে 5ই আগস্টের সঙ্গে যোদ্ধাদের সঙ্গে তুলনা করা হয়েছে, 5ই আগস্টের যোদ্ধাদেরকে আমি ছোট করে দেখি না। তাদের যারা শহীদ হয়েছে আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শহীদ আমি ছিলাম 5ই আগস্টে, তার আগে 10 বছর যাবত, যেদিন থেকে আমি বলা শুরু করেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল, সেই দিন থেকে 10টি বছর নিরন্তর আমি যুদ্ধ করেছি। আমি আমার যেদিন সর্বশেষ 28শে অক্টোবর নয়াপল্টনের মাঠ থেকে 10 লক্ষ লোকের মিছিলটাকে ফ্যাসিস্টরা ভেঙে দিল, অনেকেই জেলে চলে গেলেন, অনেকেই পলাতক ছিলেন, হাজার হাজার নেতাকর্মীর নামে যেদিন যুদ্ধ হলো, সেদিন আমি বললাম যে আমি সংসপ্তকের ভূমিকা পালন করব, জয় অথবা মৃত্যু। আমি হাসিনা সরকারের বিরুদ্ধে সব কিছু করব। স্ত্রীকে বললাম তুমি বিধবা হতে পারো, সন্তানদেরকে বললাম তোমরা এতিম হতে পারো, কিন্তু শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আমার যুদ্ধ চলবে। এবং আমি বোধহয় একমাত্র ব্যক্তি যে 4 আগস্ট দুপুর 1টার সময় বলেছিলাম যে আগামী 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে যাবে, কারণ তার সরকার উত্তর সিরানা হয়ে গেছে, এবং 23 ঘন্টার মধ্যে শেখ হাসিনার সরকার চলে গিয়েছিল। আমি সেই আন্দোলনে ছিলাম। বলতে পারেন মিছিলে ছিলেন না, আমি মিছিলে ছিলাম না আপনাদের মতো, কারণ আমার বয়স 23 বছর ছিল, তখন আমি এরশাদ বিরোধী মিছিলের প্রধান নেতা ছিলাম আমি। কিন্তু এখন আমার বয়স 78 বছর, আমার ছেলে ব্যারিস্টার 5 বছর আগে, আমার ছেলে ইঞ্জিনিয়ার 10 বছর আগে, তারা 5 দিন পর্যন্ত বাসায় আসেনি, তারা মিছিলে গিয়েছিল, তারা কেউ বাসায় আসেনি। কাছে আগস্ট মাসকে আমিও খুব ছোট করে দেখি না, তবে কোনো কারণে আগস্ট কোনো বিপ্লব নয়, আগস্ট হলো গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায়, জুলাই যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, তাদেরকে আমি বলবো, সবাইকে আমি বলবো, এই কথাটা বলাই অন্যায়। কারণ মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডুবার তুলনা করা যেমন, হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা যেমন, মুক্তিযুদ্ধের সঙ্গে 5ই আগস্টের তুলনা করা ঠিক তেমনি। আমি আজকে খুব পরিষ্কারভাবে বলতে চাই, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রাম একদিনে বাঙালি জাতির হয় নাই। ওই কালকে আমাদের ভাই, আমার এক ভাই ব্যারিস্টার নৌসাদ জমির পাল বংশের কথা বলেছিল, যে পাল বংশ আজ থেকে প্রায় 1000 বছর আগে, 2000 বছর, 1000 বছর আগে বগুড়ার মহাস্থানগড় পুণ্ড্রবর্ধনের রাজধানী স্থাপন করে বাঙালির যে শাসন শুরু করেছিল, তারপরে সেন শাসন থেকে ধরে সর্বশেষ মুঘল শাসনের পরে যখন 1757 সনে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন মানুষ জর্জরিত হয়েছিল, 1770 সন যাকে বলা হয় 74-এর মন্বন্তর, সেই সময়ে যখন বাংলার 1/3 লোক না খেয়ে মরেছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন বাংলার মায়েরা কেঁদে কেঁদে ছড়া বলতো, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বুনেছি। সেই যে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধে
বাংলার মানুষ প্রথম নেতৃত্ব দিয়েছিল, সেই নেতৃত্বের মাধ্যমেই আমরা দেশ স্বাধীন করেছিলাম। আমি আজকে আপনাদেরকে বলি 2005 সন থেকে ধরে 8 সনে ক্ষুদিরাম মের ফাঁসি, যে ফাঁসিতে গান হয় বাংলায় আজও একবার বিদায় দেমা ঘুরে আসি, সেই প্রফুল্ল চাকির ফাঁসি, এই যে যুদ্ধ, তারপরে চিত্তরঞ্জন দাস, এরপরে 190 বছর পরে একজন বাঙালি মুসলমানের সন্তান, বাড়ি তার বরিশাল, সিরাজউদ্দৌলার পরে প্রথম বাংলার সিংহাসনে বসল। ওই দিন দেখলাম 2 জন মন্ত্রী সাহেব বললেন উনি মুখ্যমন্ত্রী। নো, 1937 সনে যখন শেরে বাংলার সিংহাসনে বসেছিলেন তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন। সেই শেরে বাংলা ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, দেশ থেকে দেশান্তরে গিয়ে সুভাষ বোস, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুরেরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি স্থাপন করেছিল। সেই ভিত্তির উপরে দাঁড়িয়েই 1971 সনে আমাদের নেতা সেই শহীদ জিয়াউর রহমান বলেছিলেন প্রথম নিজের নামে, আই শহীদ জিয়া, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, প্রথম নিজের নামে, পরে বঙ্গবন্ধুর নামে। আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস না। আপনি যে এখানে বসে আছেন, আপনি যে সালুটি করে যুদ্ধ করেছিলেন 4 দিন, কত লোক মারা গিয়েছে, কত সন্তান শহীদ হয়েছে, একটা বন্দুকের আওয়াজ, একটা কামানের আওয়াজ সিলেটে হয়েছে, আর আমি ময়মনসিংহে বসে সেই আওয়াজটি শুনেছি। আখাউড়াতে সেই নদীতে যে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে খালেদ মুশাররফ, হায়দারেরা, সেই শব্দ আমার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে, সেই শব্দ আমি শুনেছি। ওই যে ধানোয়া কামালপুরে কর্নেল তাহেররা যুদ্ধ করেছে, সেই যুদ্ধের সংবাদ, শব্দ আমি কিশোরগঞ্জ থেকে শুনেছি। 11টা সেক্টর ছিল, 1 নম্বর সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, 2 নম্বর খালেদ মুশাররফ। জিয়াউর রহমান যখন ব্রিগেড কমান্ডার হলেন, তখন কমান্ডার হলেন সেইখানে। ওই ফেনীর যুদ্ধ, জাফর ইমামদের আজকে যাই করুক তারা, বিলুনিয়ার যুদ্ধ তো আমরা বলবো না। 2 নম্বর সেক্টর কমান্ডার খালেদ মুশাররফ হায়দার, 3 নম্বর সেক্টর কমান্ডার শফিউল্লাহ, 4 নম্বর সিআর দত্ত, 5 নম্বর মীর শৌকত আলী, 6 নম্বর MK বাশার, 7 নম্বর কাজী নুরুজ্জামান, 8 নম্বর MA মঞ্জুর, 9 নম্বর MA জলিল, এবং সর্বশেষ 11 নম্বর হইল কর্নেল তাহের, যার পা চলে গিয়েছিল। সেই যুদ্ধ, যে যুদ্ধে সারা পৃথিবী জড়িত ছিল, যে যুদ্ধে ইন্ডিয়া 3রা ডিসেম্বর 1971 সনে আমাদেরকে সহযোগিতা করার জন্য অংশগ্রহণ করেছিল, এবং তার হাজার হাজার সৈন্য এই মাটিতে রক্ত দিয়ে গেছে, এবং যে ইন্ডিয়া আমাদের দেশের স্বাধীনতার জন্য বঙ্গোপসাগরে যে 7ম নৌবহর এসেছিল আমেরিকার, বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিল আমাদের জন্য, সোভিয়েত ইউনিয়নের বদল 3টা ভেটো দিয়েছিল, তা না হলে আমাদের দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল। সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যখন 1 মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 5ই আগস্টের পরে কি হলো? আমাকে একটু 5ই আগস্টের পরে কি হলো আপনারা জানেন। এইখানে ইউনূস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি, একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা লালনের গীতি হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই, সব কিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। তারা বলেছিল কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, 47-এর যুদ্ধ হয়েছে, আর 24-এর যুদ্ধ হয়েছে, আর 71-এ গন্ডগোল হয়েছে। সেই দিন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলেছিলাম, আমি বলতে পারবো কিনা কথাটা আপনি, এই আলবদর রাজাকারের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ সত্য, 30 লক্ষ লোক জীবন দিয়েছে, এটাও সত্য। এই যুদ্ধের মধ্য দিয়েই আমরা সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করেছি। আমার বাড়ির সামনে মব হয়েছে আমাকে হত্যা করার জন্য। সেদিন আমি আজকের পুলিশকে ধন্যবাদ দিব, আজকের মিলিটারিকে ধন্যবাদ দিব। 10 মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে তারা গিয়ে উপস্থিত হয়েছে আমাকে বাঁচানোর জন্য। অনেক চক্রান্তের মধ্য দিয়ে ইলেকশন হয়েছে। সেই ইলেকশনে তারা কি করেছে, আজকে যারা আমার ডান দিকে বসে আছে তারা কি করেছে, একদিন তো আমরা ভাই ছিলাম নাকি? তারা যা করেছে,
সেটা কল্পনা করার মতো না। যত চক্রান্ত করেছে, সেই চক্রান্তের ভিতর দিয়ে যখন তারা প্রচার করতে শুরু করলো তারা বাংলায় 2/3 মেজরিটি পেয়ে তারা পাস করবে, আমি হতবাগা ফজলুর রহমান বলেছিলাম জামাত জোট যদি মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। এই কথাটা আমি বলেছিলাম, আমি বিষ খাবো। হ্যাঁ, কথাটা সত্য, আমি বলে যাচ্ছি। এবং তারা কোনোদিন যুদ্ধে জয়লাভ করতে পারে না, রাজনৈতিক যুদ্ধে, কারণ তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই। বাংলাদেশ যদি থাকে, এই বাংলায় শুধু বেলিচা মিলিয়ার জুই ফুল ফুটে না, এদেশে রক্তগোলাপ রক্ত জবাও ফুটে, এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয়লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। আমি আজকে আপনাদের সামনে আরো কিছু বলতাম, কিন্তু আমি টাইমটা দেখতেছি, আরেকটা কথা বলতে চাই। আমি আমাকে 5 মিনিট সময় দেন, আমি শেষ করে ফেলবো। আমি আজকে আপনার সামনে শুধু বলতে এসেছি, মাননীয় সদস্য, আরো 3 মিনিট দেওয়া হলো আপনাকে। আমি বলতে এসেছি, হ্যাঁ, আমার বক্তব্যের পরে বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই। যেমন বিরোধী দলের নেতা বলেন, ওনাকে আমি অসম্মান করি না, সব সময় মাননীয় বলে কথা বলি, কিন্তু উনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একদিন এটা বলেন তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। এবং উনি যে বলতেছে, ওই দিন বললো যে আমার দাড়ি পাকা, আমার চোখের সমস্ত পাকা, উনি আমার চেয়ে 10 বছরের ছোট। আমার বয়স 78 বছর, আমি 48 সনে জন্মগ্রহণ করেছি, উনি 58 সনে জন্মগ্রহণ করেছে। মাননীয় সদস্য, আমি ওনাকে, আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে? এরকম তো সংসদে কেউ বলে নাই তো এরকম। না, বলছি করেছে। আপনি কেন নিজে টেনে করেছে আছে এখানে উপস্থিত। আমি আজকে আপনাকে বলতে চাই, বলতে থাকেন, আপনি বলতে থাকেন। আচ্ছা, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক, মাননীয় সদস্যবৃন্দ, ওনাকে বলতে দেন। মাননীয় সদস্যবৃন্দ, অর্ডার। আপনারা শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় সদস্যবৃন্দ, সংসদে শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় সদস্য ফজলুর রহমান, আপনি শেষ করুন, কষ্ট পাইতেছেন, বক্তব্য শেষ করুন। আমি আবারও বলে রাখলাম, শহীদ পরিবারের লোক তো জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতেছে। 2, তাহলে আমি আপনাদেরকে বলি, মাননীয় সদস্যবৃন্দ, আমি এক সেকেন্ড, মাননীয় সদস্য ফজলুর রহমান, বসেন। আমি আপনাদেরকে মাননীয় সদস্যবৃন্দ, প্রোটেকশন আশা করতেছি। মাননীয় সদস্যবৃন্দ, বসুন। কিন্তু আমার গলা, সংসদে শৃঙ্খলা রক্ষা করুন। ওনার গলা, আমি কিন্তু ওনাদেরকে খারাপ কিছু বলি নাই। বসেন। মাননীয় সদস্য ফজলুর রহমান, আপনি একটু অপেক্ষা করুন। মাননীয় সদস্যবৃন্দ, আমি প্লিজ সিট ডাউন। আমি বলছি, এই যে দেখেন, তারা বসেন। তারা কি ধরনের আচরণ করছে। আচ্ছা, আজকে তাদেরকে মাননীয় সদস্যবৃন্দ, একটু মনোযোগ দিয়ে আমার কথাটি শোনার চেষ্টা করুন। মাননীয় সদস্যবৃন্দ, গাজী নজরুল ইসলাম, বসুন। আমি আজকে বসুন, এই স্পিকারের কথা শোনার চেষ্টা করুন।
এই কথা মাননীয় সদস্যবৃন্দ, আমার একটা কথা আপনারা মনোযোগ দিয়ে শুনেন। সংসদে প্রত্যেক সদস্যের ফজলুর রহমান একটু ওয়েট করেন, মাননীয় সদস্য ফজলুর রহমান ওয়েট করেন, হোল্ড অন ফর এ সেকেন্ড, একটু অপেক্ষা করুন। আমাদের নেতা জিয়াউর রহমানকে পাইলো এরা হত্যা করত 16ই ডিসেম্বরের আগে। মাননীয় সদস্য ফজলুর রহমান অপেক্ষা করুন। আমার শেষ, আমাকে হোল্ড অন ফর 2 মিনিটস। দেখেন ডিস্টার্ব, আমি আর তাদেরকে বল। মাননীয় সদস্যবৃন্দ, এটি বাংলাদেশের জাতীয় সংসদ। এখানে প্রত্যেকেই নির্বাচিত হয়ে এসেছেন, প্রত্যেকেরই এখানে মাননীয় সদস্যবৃন্দ বসুন, বসুন বসুন প্লিজ। বসুন মাননীয় সদস্যবৃন্দ বসুন, বসুন বসুন। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় বিরোধী দলের নেতা, আমি বলি তারপর আপনি বলেন। মাননীয় সদস্যবৃন্দ, এটি আপনারা সবাই, মাননীয় সদস্য ফজলুর রহমান আপনি বসেন, বসুন আপনি বসুন, আপনার সুযোগ দেওয়া হবে বক্তব্য শেষ করার জন্যে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সারা জাতি দেখছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, সবাই আপনারা নির্বাচিত সদস্য, এখানে সবাই জনগণের ভোটে নির্বাচিত সদস্য। আমি প্রতিদিনই বলি যে রুলস অফ প্রসিডিওর বইটা একটু পড়েন। যদি এই সংসদ যদি বিধি মোতাবেক পরিচালিত না হয়, এটি আর জাতীয় সংসদ থাকবে না। অতীতে জাতীয় সংসদ সম্পর্কে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। প্রথমে নজমুল হুদা তৎকালীন মাননীয় সদস্য একটা বক্তব্য করলেন, সদস্যরা ওয়াকআউট করে চলে গেলেন, আমরা ভাবলাম যে আধা ঘন্টা পরে ফিরে আসবে। ওই বয়কট 2 বছর চলেছে। সুতরাং সামান্য কারণে উত্তেজনা সৃষ্টি করা ঠিক নয়। প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে। প্রত্যেক সদস্য এখন ইভেন 370 বিধিতে দলীয় হুইপ নেগলেক্ট করে, উপেক্ষা করেও ব্যক্তিগত মতামত এখন সবাই দিতে পারেন। এখানে প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে। যদি কোনো সদস্য, সরকার দলের সদস্য আর বিরোধী দলের সদস্যের মত এক হবে, এমন তো হতে পারে না। এই জন্যই একটি সরকারি দল, একটি বিরোধী দল এখানে আছে, জনগণই এভাবে নির্ধারিত করে দিয়েছে। যদি সরকারি দলের কোনো সদস্য তার বক্তব্যে আপনাদের আপত্তি থাকে, আপনারা এরপরে তো প্লেন্টি অফ টাইম ইজ দেয়ার, আপনারা তার বিরুদ্ধে তিনি যা বলেছেন সেই যুক্তি খণ্ডন করুন। তিনি ভুল বললে তাকে পাল্টা অভিযোগ করেন তার বিরুদ্ধে, কথা বলার সময় তো সুযোগ আছে। কিন্তু এই যে শিশুরাও লজ্জা পাবে এই ধরনের, যদি বয়স্ক শ্বশ্রুমণ্ডিত ব্যক্তি, বয়স্ক যারা অলরেডি দাদা হয়ে গিয়েছেন, তাদের নাতিরাও হয়তো এখানে গ্যালারিতে বসে দেখছে, তারা কি ভাববে এটা সম্পর্কে। আরেকটি জিনিস হলো, সংসদের স্পিকার যখন দাঁড়ায় তখন এটি অবশ্য কর্তব্য সবাই এখানে বসে পড়বেন। যদি আমাকে তো আপনারাই তো আমাকে স্পিকার বানিয়েছেন, আমি এই সংসদের কাস্টোডিয়ান, অভিভাবক। যদি চেয়ারের প্রতি এই সম্মান আপনাদের না থাকে, তাহলে জাতীয় সংসদের প্রতি মানুষের কোনো রেসপেক্ট থাকবে না আগামী দিনে। আপনারা বলতে পারেন ফ্রিডম অফ স্পিচ ইজ দেয়ার, ফজলুর রহমান সাহেব যা বলেছেন এরপরেই আপনাদের একজনকে টাইম দেব, প্রয়োজন হলে টাইম বাড়িয়ে দেব, তার যুক্তি খণ্ডন করুন। তিনি যদি অসংসদীয় কোনো কথা বলে থাকেন, সেটা আমরা পরীক্ষা করে স্পঞ্জ করে দেব, কিন্তু বক্তব্যের সময় তাকে ডিস্টার্ব করবে না।
জনাব সদস্য ফজলুর রহমান, আপনি 3 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন, তারপর আমি বিরোধী দলের নেতার বক্তব্য শুনবো। আপনি শেষ করেন। 3 মিনিটস ফর ইউ। মিলর্ড, 1971 সনের 14ই ডিসেম্বরকে পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই মুনির চৌধুরী, আব্দুল আলিম চৌধুরী, শহীদুল্লাহ কায়সার থেকে ধরে শত শত বুদ্ধিজীবীকে যারা হত্যা করেছিল তাদেরকে বলা হয় আলবদর। এবং সেই আলবদর বাহিনী কার ছিল আপনারা জানেন। আমি খুব দুর্ভাগ্য, প্রথম দিন কিন্তু মাননীয় স্পিকার আপনি জানেন এইখানে কোনো বাতি ছিল না, আমি কিছু শুনতে পারি নাই। এই হাউজে প্রস্তাব হয়েছে তাদের ব্যাপারও শোক প্রস্তাব হয়েছে। আমি একা হইলেও এটা প্রতিবাদ করতাম, কিন্তু যেহেতু আমার দল এটা করছে আমি চুপ করেছিলাম। আমার কথাটা খুব ক্লিয়ার। কিন্তু এই সংসদ সম্পর্কে আজকে না হলো কালকে না হলো পরশু, না হলে ইতিহাসে ভুল বার্তা যাবে যদি আমরা যুদ্ধ অপরাধের ব্যাপারে আমরা সুপ্রস্তাব নেই। আমার আরেকটা কথা মিলন, পুলিশের ব্যাপারে যে ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেই পুলিশ 5ই আগস্ট পর্যন্ত একরকম, কিন্তু 5ই আগস্টের পরে, যেমন আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, আপনি বীর বিক্রম ছিলেন, 16ই ডিসেম্বরের পরে শত শত রাজাকার আমার কাছে আত্মসমর্পণ করছে। আমি কাউকে হত্যা করে নেই, সবাইকে জেলে পাঠিয়ে দিয়েছি, তার বিচার হোক। আমার কথা হলো 5ই আগস্ট 2024 সনের পরে এই যে এত থানা লুট হয়েছে, এত পুলিশকে হত্যা করা হয়েছে, তারা তো তখন যুদ্ধ করে নাই, তারা তো নিরপরাধ। এত এত অস্ত্র গেল কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই আমার নেতা, উনিও শুনছেন আমি কথাগুলো বলছি। 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেইগুলো তো কোনো আইনে ইনডেমনিটি পাওয়ার কথা না। যদি 5ই আগস্টের পরে কোনো পুলিশ হত্যা হয়ে থাকে, থানা লুট হয়ে থাকে, অস্ত্র নিয়ে থাকে, সেটার জন্য তদন্ত হওয়া উচিত, দোষীদের বিচার হওয়া উচিত। আর 5ই আগস্টের আগে পুলিশ যা করেছে, তারা রাষ্ট্রীয় বাহিনী, তারা যদি অন্যায় করে থাকে, মরে গেছে, বিচার হোক। কিন্তু আমি মনে করি তারাও এই দেশের নাগরিক, পুলিশেরও মা বাবা আছে, তাদেরও সন্তান আছে, তাদের সন্তানও এতিম হয়েছে। রাষ্ট্র তাদের কাছে গিয়ে বলা উচিত, তোমার সন্তান যেভাবেই নিহত হয়ে থাক, আমরা তোমাদেরকে দেখব। আমার পুলিশের এই আইনটার ব্যাপারে হলো আমার এই কথা। আমি আজকে এই হাউজে দাঁড়িয়ে সর্বশেষ কথাটি বলবো। সর্বশেষ কথাটি হলো আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমি যাকে ভীষণ শ্রদ্ধা করি, দেশকে উনি চালাতে পারবে না আমি জানি। দিনের পর দিন, মাসের পর মাস, যতই বাহিরে চক্রান্ত হোক, ভিতরে কিন্তু যতই ভালো মানুষ দেখাক, যতই এখানে বিএনপির বিরুদ্ধে দাঁড়াবার চেষ্টা করুক, এটা হবে না। কিন্তু আমার নেতা, সংসদ নেতা কিন্তু অনেক মহান কাজ করেছে। 78 জনকে 222 জনের সমান ভাগ দিয়া কমিটি করেছে। আমি আমার নেতাকে বলবো, শেষ করেন মাননীয় সদস্য, শেষ করেন। তার মা কিন্তু একসাথে দুধ খাইছে, কিন্তু সিরাজউদ্দৌলা আর মোহাম্মদী বেগ কিন্তু এক না। মোহাম্মদী বেগ কিন্তু সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল। এই কথাটি বলেই আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি কিছু বলবেন? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই, মাননীয় সংসদ সদস্য বয়সে আমার বড়, তিনি মুক্তিযুদ্ধে তার অবদান সব কিছুই বলেছেন, কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেওয়া হয়। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, তাহলে ইনি এটাকে চ্যালেঞ্জ করছেন। 2 নম্বর, উনি বলেছেন কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না। তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন উনি।
আমি অনুরোধ করব মাননীয় স্পিকার, তার এই অসংসদীয় অংশটা এখান থেকে যেন এক্সপাঞ্জ করা হয়। শেষে গিয়ে উনি আমরা খোলা মনে এই সংসদকে ফাংশনিং করার জন্যে বর্তমান জ্বালানি অব্যবস্থাপনার সংকট যেটাই বলি সেইটার ক্ষেত্রে আমরা এগিয়ে এসেছিলাম, খোলা মনে কথা বলেছি, নোটিশ নিয়ে আলোচনা হয়েছে এবং পরের দিন এসে মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছেন, আমরা সাথে সাথে এটা গ্রহণ করেছি। তিনি এইটাকে শেষ পর্যন্ত কনক্লুশন টানলেন কি দিয়ে? হ্যাঁ, যার মগজ যেরকম তার কনক্লুশন হবে সেটা। তার মতো একজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে, রাজনীতিবিদদের কাছ থেকে আমি এই ধরনের আচরণ আশা করিনি। আমরা এখানে প্রথম দিনই বলেছি ভালো কিছু শিখতে এসেছি। কাউকে হিট করা, গালি দেওয়া, এর মাধ্যমে বড় কিছু অর্জন করা যাবে না। কিছু গোলাবাজি হতে পারে বড় জোর, কিন্তু তার চাইতে বেশি কিছু হবে না। আর সাধারণত যুক্তি যখন ফুরিয়ে যায়, মাথা তখন গরম হয়ে যায়। একটা প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরেই গেলেন। আমরা সবাই মিলে হারতে চাই না, আমরা সবাই মিলে জিততে চাই। এই জন্য সবাই যেন মাথাটা একটু ঠান্ডা রেখে যুক্তির সাথে সত্যনির্ভর কথাগুলো বলি, তাতে অবশ্যই দেশবাসী উজ্জীবিত হবে, এই সংসদের প্রতি মানুষের আস্থা তৈরি হবে এবং দেশটাকে নিয়ে সবাই মিলে আমরা সামনে এগিয়ে যেতে পারব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা জনাব ফজলুর রহমান। এখন আর তো না বললেও চলে, আমরা সংসদ উত্তপ্ত হোক এরকম চাই না, আপনি একটু দয়া করে বসেন। আমি আমার বক্তব্য শুনেন। জনাব ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে যদি অসংসদীয় কোনো কিছু থাকে সেটা এক্সপাঞ্জ করা হবে, এবং মাননীয় বিরোধী দলের নেতা যে বক্তব্য দিয়েছেন তার মধ্যেও যদি কোনো কিছু অসংসদীয় থাকে সেটিও এক্সপাঞ্জ করা হবে। এখন আমি বক্তব্য রাখার জন্যে অনুরোধ জানাবো জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15। আপনি বক্তব্য রাখেন, আপনার সময় 10 মিনিট। না, আমারও তো 15 মিনিট বলছিল হুইপ সাহেবে, আমার তো 20 মিনিট দরকার। ঠিক আছে মাননীয় স্পিকার। 1 মিনিট জনাব শাহজাহান চৌধুরী। জি জি জি, থ্যাংক ইউ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কিসের উপরে, এই বক্তব্যের উপরে বলবেন? স্পিকার, আমি কোনো উত্তেজনা সৃষ্টি করব না, জি বলেন। সংসদের স্বার্থেই বলব। আমি বুঝতে পারছি মাননীয় স্পিকার আপনি কেন ভয় পাচ্ছেন দিতে, আপনাকে ধন্যবাদ। যে অ্যাটমসফিয়ারে আমরা এখানে আলাপ আলোচনা করি, মাঝে মধ্যে সেটা কিছু উত্তেজনা সৃষ্টি হবেই, সেটা স্বাভাবিক। আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত বয়স্ক এবং ইতিহাসে সমৃদ্ধ, কিন্তু আমরা এখন ভূগোলে আছি। আমরা বেশি ইতিহাস চর্চা করতে গেলে মাঝে মধ্যে কিছু ব্যত্যয় হবে মাননীয় স্পিকার। আপনি স্বাধীনতা যুদ্ধের একজন বটবৃক্ষ, তিনিও একজন মুক্তিযোদ্ধা। আমার মাঝে মধ্যে শুনতে ভালো লাগে যখন মাননীয় বিরোধী দলীয় নেতা বলেন যে তিনি শহীদ পরিবারের সন্তান। আমরা এটাকে ধারণ করি, কয়েকজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা বিরোধী দলে আছে। আপনি নিজেই স্বীকৃতি দিয়েছেন কয়েকজন মুক্তিযোদ্ধা আছে। আমরা এখানে যখন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বিলটা পাশ করি, আপনার নিশ্চয়ই স্মরণে আছে বিরোধী দল কিন্তু ওয়াকআউট করে নাই, এখানেই ছিল। না ভোটও দেয় নাই, এখানেই ছিল। সম্মতি মৌনতা সম্মতির লক্ষণ হিসেবে আমরা ধরে নিয়েছি। তৎকালীন রাজনৈতিক দলের উল্লেখ করে কয়েকটি রাজনৈতিক দল, আবার উত্তেজনা হোক সেটা চায় না, নাম নেব না, তাদের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ এই দুই ডেফিনিশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা তো সেটা স্বীকৃতি দিয়েছেন মাননীয় স্পিকার, আমরা ওখানেই থাকি। সুতরাং নতুন করে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি। আমরা সবাই আলোচনা সমঝোতার মধ্য দিয়ে এই মহান জাতীয় সংসদের আমাদের সমস্ত কার্যবাহ অ্যান অর্ডার অফ দি ডে আমরা এমনভাবে পরিচালনা করি যেন আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্ম দেখে যে এই জুলাই যোদ্ধারা তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে, তারাও যেন শুনে যে আমরা জাতির প্রত্যাশা পূরণের জন্য এখানে আছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরবর্তী বক্তা জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15।
আপনাকে আপনার হুইপ সময় দিয়েছে 10 মিনিট। আচ্ছা ঠিক আছে মাননীয় স্পিকার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওয়া মা তৌফিকে ইল্লা বিল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মহান সংসদ আপনি প্রায় 7 বারের মতো সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। অতীতের পার্লামেন্ট আপনার চেয়ে বেশি এইখানে কেউ অভিজ্ঞ নয়। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং আপনি স্বাধীনতার একজন ইতিহাসের বটবৃক্ষ হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমাদের এই মহান সংসদে আমি সর্বপ্রথম বিশেষ করে আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত প্রবীণ এবং ইতিহাসবিদ, উনি যেই কথাগুলো উল্লেখ করেছেন আমি মনে করি এগুলোর জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে জাতি জামাত ইসলামীকে ইতিহাসের কাঠগড়ায় এইবারের নির্বাচনে আনুপাতিক হারে ভোটের সংখ্যার দিক থেকে জাতি আমাদেরকে স্বীকৃতি দিয়ে দিয়েছে আমরা যে দেশপ্রেমিক, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আজকে কথা উঠেছে মুক্তিযোদ্ধা সম্পর্কে। জামাত ইসলামী এই পর্যন্ত স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জামাত ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দিয়ে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। তাই এই মহান সংসদে মেহেরবানি করে দয়া করে অতীতের ইতিহাস নিয়ে বর্তমান এই জামাত ইসলামীকে বিশ্লেষণ করে জামাত ইসলামীকে দোষারোপ করার চেষ্টা করা আমার মনে হয় মোটেই ঠিক হবে না। কারণ হচ্ছে জামাত ইসলামের ইতিহাস হচ্ছে যেইখানে গণতন্ত্র নস্যাৎ হয়েছে সেইখানে গণতন্ত্র উদ্ধার করার জন্য জামাত ইসলামী আন্দোলন করেছে। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যখন আগরতলার ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার হয়েছিল তখনকার জামাত ইসলামী পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের মাধ্যমে মরহুম শেখ মুজিবুর রহমানকে আগরতলার ষড়যন্ত্র মামলা থেকে মুক্তির জন্য জামাত ইসলামী আন্দোলন করেছিল। শুধু আন্দোলন নয় মাননীয় স্পিকার, আমাদের সাবেক আমির জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, যিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধিকার আদায়ের জন্য 1962 সালে বক্তব্য দিয়েছেন, 1967 সালে বক্তব্য দিয়েছেন, 1948 সালে বক্তব্য দিয়েছেন। মরহুম শেখ মুজিবের মুক্তির জন্য যে ডাইরেক্ট অ্যাকশন কমিটি হয়েছিল সেই অ্যাকশন কমিটির সেক্রেটারি ছিলেন অধ্যাপক গোলাম আজম এবং জামাত ইসলামী ছিল সেই জোটের একটি সংগঠন। আর জয়েন্ট সেক্রেটারি ছিল জনাব আব্দুস সামাদ আজাদ সাহেব। মরহুম শেখ মুজিবুর রহমানের আগরতলা ষড়যন্ত্রের মামলা থেকে মুক্তির জন্য সবচেয়ে বেশি অর্থ যোগান দিয়েছিল তৎকালীন পাকিস্তান আমলে জামাত ইসলামী মাননীয় স্পিকার। তাই জামাত ইসলামের ইতিহাস হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস। জামাত ইসলামের ইতিহাস হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। জামাত ইসলামীকে আপনারা বারবার অনেক তকমা দিয়েছিলেন, কোন তকমায় জনগণ বিশ্বাস করে নাই। আপনারা বলেছেন আমরা জঙ্গি। জনগণ 12 তারিখের নির্বাচনের মাধ্যমে প্রমাণ করেছে জামাত ইসলামী জঙ্গি সংগঠন নয়, গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক সাংবিধানিক একটি আন্দোলন এবং সংগঠন। মাননীয় স্পিকার, জামাত ইসলামীর গণতান্ত্রিক ইতিহাস অনেক সময় লাগবে। আপনি যেহেতু আমাকে সময় নির্ধারণ করে দিয়েছেন, আজকে জামাত ইসলামীর ব্যাপারে শুধু এতটুকু বলতে চাই, ভুলে গেলে চলবে না। 1997 সালে
দেশনেত্রী বেগম খালেদা জিয়া বৃহত্তর বিরোধী দলের নেতা ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজে গেলেন, অবরুদ্ধ হয়ে গেল। ফ্যাসিস্ট স্বৈরাচার যারা বাংলাদেশে জঙ্গি কায়েম করেছিল, তারাই বেগম খালেদা জিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজে অবরুদ্ধ করেছিল। আজকে আমাদের মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে আছে হুম্মাম কাদের, আমাদের সম্মানিত অর্থমন্ত্রী, চট্টলার কৃতি সন্তান, যার পরিবারে উনার আব্বা নয়, উনার দাদা থেকেই মন্ত্রিত্ব ওনারা পেয়ে আসতেছেন। সেই রকম সম্ভ্রান্ত পরিবারের সন্তান উনিও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে মেডিকেল কলেজে ছিলেন। আজকে সম্মানিত অর্থমন্ত্রী, আপনি স্বীকার করবেন, সর্বপ্রথম টেলিফোন করেছিল মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী আমির শাহজাহান চৌধুরীকে। আমি তো জামাত, আমি তো শিবির, কিন্তু সেই দিন আমরা জামাত শিবিরেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সালাউদ্দিন কাদের চৌধুরীর আহ্বানে জামাত এবং শিবির সেই দিন বেগম খালেদা জিয়াকে আমরা উদ্ধার করেছিলাম। মাননীয় স্পিকার, আজকে স্বাধীনতার কথা বলা হয়, সর্বপ্রথম একটি মাত্র রাজনৈতিক দল পূর্ব পাকিস্তানের স্বাধিকার কোন পথে আসবে এই ব্যাপারে সর্বপ্রথম পূর্ব পাকিস্তান থেকে যিনি বক্তব্য দিয়েছিলেন তিনি হচ্ছেন প্রফেসর গোলাম আজম। 1970 সালের নির্বাচন হলো, নির্বাচনের পর সর্বপ্রথম একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সমস্ত পত্রিকা সাক্ষী ট্রান্সফার টু পাওয়ার শেখ মুজিবুর রহমান প্রফেসর গোলাম আজম বক্তব্য দিয়েছিলেন। আমরাই সেই দিন বলেছিলাম সংখ্যাগরিষ্ঠতা হিসেবে আওয়ামী লীগ যেহেতু জনগণ রায় দিয়েছে, তাই শেখ মুজিবের হাতেই ক্ষমতা হস্তান্তর করুন। আজকে সম্মানিত আমার অত্যন্ত পরম মুরব্বী ইতিহাসবিদ, আমি ওনার ফেসবুকে সব বক্তব্য শুনি, ওনার মনের ভিতর অনেক আবেগ। 1757 সালের ইতিহাস আপনি তুলে ধরেছেন, পাল বংশের ইতিহাস তুলে ধরেছেন, কিন্তু আপনি কি ফরাজি আন্দোলন, ফকির আন্দোলন, খেলাফত আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, ওলামায়ে কেরামদের ইতিহাস আপনি তুলে ধরেন নাই? সেই দিন আমাদের খেলাফত আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, ফকির আন্দোলন, মজলুন আন্দোলন, হাজী শরীয়তুল্লাহর আন্দোলন আপনি যদি তুলে ধরতেন তাহলেই মনে করতাম আপনি একজন নিরপেক্ষ ব্যক্তি। এখন আমার মনে হচ্ছে আপনি নিরপেক্ষ নয়, আপনি শুধু জামাত ইসলামিয়ার মুসলমান আর ইসলামী আন্দোলনকে আঘাত করার জন্যই পার্লামেন্টে বক্তব্য রেখেছেন। আমার নেতা, আমাদের অপোজিশনের লিডার, উনি মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান, শহীদ পরিবারের সন্তান, এটার উপরও আপনি আঘাত করেছেন। আপনার মনের বেদনা আমরা বুঝতে পারি। মাননীয় স্পিকার, জনাব প্রেসিডেন্ট ভাষণ দিয়েছেন, সেই ভাষণের ব্যাপারে মাননীয় সংসদ সদস্যবৃন্দ অনেকেই ওনাকে সাধুবাদ জানিয়েছেন। আমরা এটার বিরোধিতা করি না, কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই, জনাব প্রেসিডেন্ট, আপনি শপথ ভঙ্গ করেছেন, আপনি জাতিকে বিভ্রান্ত করেছেন। আপনি বলেছেন প্রধানমন্ত্রীর পদত্যাগ আপনার কাছে পৌঁছে নাই, আপনি নাকি সেটা গ্রহণ করেন নাই। তাহলে আপনারাই বিচার করেন সংসদে, একজন প্রেসিডেন্ট শপথ নেওয়ার পর কিভাবে জাতিকে বিভ্রান্ত করার জন্য ইন্টারিয়াম গভর্নমেন্ট গঠন হওয়ার 6 মাসের পরেও উনি বললেন শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে পৌঁছে নাই। যেই প্রেসিডেন্ট শপথ ভঙ্গ করতে পারে, জাতিকে বিভ্রান্ত করতে পারে, সে আর যেই হবে হোক, প্রেসিডেন্টের চেয়ারকে আমরা স্যালিউট জানাই, প্রেসিডেন্টের চেয়ারকে আমরা সম্মান করি, কিন্তু ব্যক্তি হিসাবে জনাব প্রেসিডেন্ট সাহেব জাতিকে যেই বিভ্রান্ত করে মধ্যবর্তীতে সাধারণ নির্বাচন হওয়ার আগে বাংলাদেশে একটি ষড়যন্ত্রের মাধ্যমে 17 বছরের নির্যাতিত বিএনপি, জামাত, 11 দলীয় জোট, ছাত্র দল, ছাত্র শিবির, আমরা যারা আন্দোলন করে একটা ফসল নিতে চেয়েছিলাম,
সেই ফসল নেওয়ার ক্ষেত্রে মাননীয় সদস্য আপনি 2 মিনিটের মধ্যে কনক্লুড করেন, অ্যানাদার 2 মিনিটস, 2 মিনিটে শেষ করুন। আচ্ছা ঠিক আছে মাননীয় স্পিকার, আপনার কথা আমি অবশ্যই শেষ করব। মাননীয় স্পিকার, আমাদের নেতৃবৃন্দ আজকে মওলানা মতিউর রহমান নিজামী নেই, 10 বছর পার্লামেন্টে ছিলেন, আপনি তার সাক্ষী। মওলানা মতিউর রহমান নিজামী এই পার্লামেন্টে কাকো আঘাত দিয়ে কোনোদিন কথা বলেছে? আমি ওনার বক্তব্য লাইব্রেরিতে গিয়ে সব সময় পড়ি, যেমন শাহজিজের বক্তব্য পড়ি, তেমন মওলানা মতিউর রহমান নিজামী শহীদের বক্তব্য পড়ি। মাননীয় স্পিকার, আজকে মওলানা মতিউর রহমান নিজামীকে খুঁজে পায় না পার্লামেন্টে। আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই উনি এইখানে বক্তব্য রেখেছেন। আজকের সম্মানিত মির্জা ফখরুল ইসলাম মহাসচিব, চরমভাবে শ্রদ্ধা করি, উনি আমাদের কৃষি মন্ত্রী মওলানা মতিউর রহমান নিজামীর স্টেট মিনিস্টার ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন। উনি এত ভালো ভালো পদক্ষেপ নিয়েছেন কৃষি ডিপার্টমেন্টে। আজকের কৃষিমন্ত্রী যিনি আছেন অত্যন্ত বিজ্ঞ। আমার মনে হয় আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেবের রেখে যাওয়া, মওলানা মতিউর রহমান নিজে রেখে যাওয়া কৃষি মন্ত্রণালয়ে উনি সেই পদক্ষেপগুলো গ্রহণ করছেন। আজকে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাকে কেন ফাঁসি দেওয়া হলো মাননীয় স্পিকার? উনি কি মানবতা বিরোধী অপরাধ ছিল? আজকে দেলওয়ার হোসেন সাইদি সাহেবের রাজ সাক্ষী, উনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য যেই সনাতনী হিন্দু ধর্মের ভদ্রলোক ছিলেন, উনি কি বলেছেন? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হত্যা করা দূরে থাক, স্বাধীনতার ব্যাপারে, স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে এই মহান পার্লামেন্টে 96 সালে 2001 সালে তৎকালীন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে আঘাত লাগে সেই রকম কোন কথা আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাইদি রাখে নাই। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। আচ্ছা 1 মিনিট বলেন, 1 মিনিট। মানে স্পিকার, ইনশাআল্লাহ আরেকদিন বলবো, আরেক সময় বলবো। আমার চট্টগ্রামকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন। সেই স্টেজে আমাদের সম্মানিত আজকের অর্থমন্ত্রী উনিও আছেন। আজকে বাণিজ্যিক রাজধানী হিসাবে আমাদের বন্দর, আমাদের চট্টগ্রামের উন্নয়ন, চট্টগ্রামের জলবদ্ধতা, মাননীয় স্পিকার কিছুই নেই। সর্বশেষ বিদ্যুতের ব্যাপারে একটু কথা বলতে চাই মাননীয় স্পিকার। বিদ্যুৎ পার পেয়ে যাচ্ছে বিদ্যুৎ কাটের লুটারা সিন্ডিকেট। এখনো শেখ হাসিনার, মির্জা আজম, হাসান মাহমুদ, এরপরে আপনাদের সবার জানা রয়েছে বিপুল পরিমাণ বিদ্যুতের ক্যাপাসিটি বিল সম্মানিত মাননীয় সদস্যবৃন্দ, ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। ধন্যবাদ।